আমার গর্ভবতী দিদি তার নিজের খেয়াল রাখার জন্য বাচ্চা ডেলিভারির শেষের দিকে আমাকে নিজের শ্বশুরবাড়ি ডেকে নিয়েছিল, কিন্তু আমার জামাইবাবু সেই সময়ে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। আর আমি ভয় পেয়ে গিয়ে আমার দিদিকে সবকিছু বলে দিয়েছিলাম। কিন্তু আমার দিদি বলল যে তোমাকে এগুলো করতেই হবে, না হলে বাইরের লোকের আঘাত ততটা কষ্ট দেয় না যতটা নিজের লোকের আঘাত দেয়। আমার সাথেও কিছুটাই রকমই হয়েছিল। আমার এই গল্প আপনার শরীরের রোম খাড়া করে দেওয়ার মতো গল্প। কোনোভাবেই আমার নষ্ট হবার পেছনে বাইরের কোনো লোক ছিল না। আমার এই গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্য এটাই যে আপনারা সমস্ত বিষয়ে সাবধান থাকুন। আমার নাম রূপা। আমরা দুজন বোন ছিলাম, আর আমার বড় দিদি পারুর বিয়ের সময় আমার মাত্র ১৫ বছর বয়স ছিল। আমাদের দুই বোনের বয়সের মধ্যে খুব একটা তফাৎ ছিল না, কিন্তু আমার দিদি আমার একমাত্র বোন ছিল, আর এই জন্য তার বিয়ের সময় আমার কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা হয়েছিল। আমার জামাইবাবু কৈলাস বিদায়ের পর আমাকে ভালোবেসে আমায় তার পাশে বসালো, আর আমার হাত ধরে বলতে লাগল, রূপা, কাঁদার কি আছে? শালি তো আধি ঘরওয়ালি হয়। তোমার যখন মন চাইবে আমাদের ঘরে চলে আসবে। জামাইবাবুর এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। দিদি বিয়ে করে অন্য শহরে চলে গেল। কৈলাস জামাইবাবু বলতে লাগল, যখনই তুমি তোমার দিদির কাছে আসবে তখন আমি নিজে তোমাকে আমাদের শহর ঘোরাবো। দিদি বিদায়ের পর চলে গেল, কিন্তু আমার মনের এই ইচ্ছে হল যে কখন আমি আমার দিদির বাড়ি যাব আর খুব মজা করব। দিদির বিয়ে হয়েছিল ১ বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমি তার শহরে যেতে পারিনি। পুরো ১ বছর পরে দিদি আমাদের বাড়ির কাছাকাছি এসে ঘুরে গিয়েছিল, আর কৈলাস জামাইবাবুও তার সাথে ছিল। সে খুবই ভালো মানুষ এবং খুব ভালোবাসতেও পারত। যতদিন সে আমাদের বাড়িতে ছিল ততদিন আমার আগে পেছনে ঘুরতে থাকত, আমার খুব খেয়াল রাখত। সে আমার জন্য অনেক কিছু উপহার আনত। আমার কোনো ভাই ছিল না, এই জন্য আমার তার প্রতি খুব ভালোবাসা ছিল, আন্তরিক টান ছিল। ১ সপ্তাহ আমাদের সাথে কাটিয়ে দিদি আবার নিজের শ্বশুরবাড়ি চলে গেল। ১ মাস পরে আবার দিদির ফোন আসলো, কিন্তু দিদি ভীষণ চিন্তায় ছিল আর মাকে বলছিল যে সে প্রেগনেন্ট, আর এই অবস্থায় অন্য শহরে গিয়ে থাকতে পারবে না, কেননা তার ভীষণ বমি হচ্ছিল আর ডাক্তার তাকে আরাম করতে বলেছিল। এটা শুনে মাও চিন্তায় পড়ে গেল। আর দিদির মধ্যে তো যেন আমার মায়ের প্রাণ ছিল, এত ভালোবাসত মা দিদিকে। মা দিদিকে আমাদের ঘরে এসে যখন থাকতে বলল, তখন দিদি বলল কৈলাস তাকে একা ছেড়ে থাকতে পারবে না। যদি দিদি এখানে চলে আসত তাহলে কৈলাস জামাইবাবু আর তার বাবার অনেক অসুবিধা হতো। আর এমনিতেও এটা তো ১-২ মাসের ব্যাপার নয়, পুরো ৯ মাস বাকি। দিদির এই কথা শুনে মা বলল যে তুমি চিন্তা করো না, আমি রূপাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, আর বোন গেলে তোমার মনও ভালো হয়ে যাবে, আর রূপা তোমার বাড়ির কাজকর্মেও তোমাকে সাহায্য করতে পারবে। মায়ের এই কথা শুনে দিদি খুব খুশি হয়ে গেল আর বলল যে রূপাকে একা পাঠাতে হবে না, আমি কৈলাসকে বলে দিচ্ছি। আমি তো কবে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম, আর কতবার প্রার্থনাও করেছিলাম ওখানে যাবার জন্য, আর এই জন্য সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেলাম। আর খুশি খুশি আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। মাসি হওয়ার একটা আলাদাই খুশি আমার মধ্যে ছিল। ২ দিন পরে জামাইবাবু আমাকে নিতে আসলো, আর আমি তার সাথে আমার বোনের কাছে অন্য শহরে চলে এলাম। দিদির শ্বশুরবাড়িতে শুধুমাত্র কৈলাস জামাইবাবু আর তার শ্বশুর ছিল, এই জন্য আমার সেখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। দিদির শ্বশুরবাড়িতে শাশুড়ি ননদের কোনো ঝঞ্ঝাট ছিল না। দিদি আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। দিদি আগে থেকেই আমার জন্য আমার পছন্দের খাবার তৈরি করে রেখেছিল। আমার থাকার জন্য সামনের একটা ঘরও আমাকে দিয়ে দিয়েছিল। দিদির শ্বশুরকে নমস্কার করতে আমি যখন তার ঘরে গেলাম তখন তার অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। দেখলাম সে বিছানায় পড়ে থাকা একজন অসুস্থ লোক, আর আমাকে দেখে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল। দিদি আমার হাত ধরে তার শ্বশুরের ঘর থেকে আমাকে বাইরে নিয়ে এলো আর বলতে লাগল তার শ্বশুর অনেক বছর ধরে অসুস্থ, এই জন্য মাঝে মধ্যেই সে উল্টোপাল্টা কথা বলে ফেলে। তার ঘরে আর যেন আমি না যাই, আর আমার ওই ঘরে যাবার কোনো দরকারও নেই, তাও দিদি আমাকে বলে দিল। দিদির শ্বশুর দিদির বিয়েতেও আমাদের বাড়ি আসেনি। কৈলাস জামাইবাবুর সম্বন্ধ আমার বাবার কোনো একটা বন্ধু দিদির সাথে করিয়েছিল। আমার দিদির শ্বশুরের সাথে আমার এই প্রথম দেখা হয়, আর সত্যি তো এটাই ছিল যে আমি তার শ্বশুরের সাথে দেখা করে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দিদির ঘরে এসেছি ২ দিন হয়ে গেল, আমি আর তার শ্বশুরের ঘরে যাইনি। কৈলাসটা আমার খুব খেয়াল রাখত, আর দিদির শরীর ভালো না থাকার জন্য দিদি বেশিরভাগ সময় বিছানায় শুয়েই কাটাত। সারা ঘর আমি সামলে নিয়েছিলাম। কিন্তু একদিন এমন কিছু হয়ে গেল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত্রিবেলা খাবার পর রান্নাঘর পরিষ্কার করে আমি যখন ঘরে এলাম, আমি ভাবলাম যে আমি স্নান করে আসি। গরম এত বেশি পড়েছে যে পুরো ঘেমে গিয়েছিলাম। আমি স্নান করার জন্য আমার ঘরের বাথরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যেই যেন আমি অনুভব করলাম যে কেউ আমাকে দেখছে। প্রথম প্রথম আমার মনে হয়েছিল যে এটা আমার ভুল, কিন্তু হঠাৎ করে আমার নজর বাথরুমের জানালার কাছে যখন পড়ল, তখন আমি অবাক হয়ে গেলাম।
ওখানে কোনো একটা ছায়া যেন আমার উপর নজর রেখেছিল, যেন আমি দেখতে পেলাম। আর আমার বিশ্বাস হয়ে গেল যে কেউ লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। ব্যাপারটায় আমি পুরো ঘাবড়ে গেলাম। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম আর দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে এলাম। দিদির ঘরে যখন গেলাম তখন দিদি আর জামাইবাবু আরাম করে একসাথে বিছানায় শুয়েছিল। আমি তাড়াহুড়োতে তাদের ঘরের দরজায় টোকা দিতে ভুলে গিয়েছিলাম। এবার তাদের দুজনকে গেলাম। জামাইবাবু উঠে বসে পড়ল, বলল যে, ভিতরে চলে এসো রূপা, দরজায় দাঁড়িয়ে কি করছো? আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি তাকে কি করে বলতাম যে বাথরুমের জানালা দিয়ে কেউ আমাকে যেন দেখছিল মনে হলো, কোনো একটা ছায়া দেখতে পেলাম যেন মনে হলো। আমি এমনি বলে দিয়েছিলাম যে দিদির কাছে জিজ্ঞেস করতে এসেছি যে দিদি দুধ খাবে কিনা। দিদি বলল, তুমি আরাম করো, বাকি কাজ কৈলাস করে দেবে। আমি দিদির ঘর থেকে বেরিয়ে যখন আমার ঘরে ঢুকছিলাম তখন দেখতে পেলাম দিদির শ্বশুর বারান্দা দিয়ে হেঁটে নিজের ঘরে যাচ্ছে। আমাকে ভীষণ অদ্ভুত চোখে সে তাকাতে লাগলো আর বলতে লাগলো, তুমি খুব সুন্দর, নিজের খেয়াল রেখো কিন্তু। এই কথাটা শুনে আমি রেগে গেলাম। ভাবতেও পারিনি যে সে আমাকে এই ধরনের কথা বলতে পারে। আমি ভয় পেয়ে গিয়ে আমার ঘরে চলে গেলাম। সারা রাত আমি জেগে রইলাম আর জেগেই কাটিয়ে দিলাম এই সব ভেবে যে দিদি তো বলেছিল যে তার শ্বশুর পুরোপুরি অসুস্থ আর সে ঘর থেকে বেরোতে পারে না। তাহলে এত রাতে সে বারান্দায় কিভাবে গেল আর সে কি করছিল? ব্যাপারটা তো খুব অদ্ভুত, আমাকে খুব ভাবিয়ে তুলছিল। বাথরুমের জানালার কাছে যেটা ছিল সেটা কি শুধুমাত্র আমার চিন্তা, নাকি সত্যি ওটা কি আমার চিন্তা ছিল? ওটা কি দিদির শ্বশুর ছিল না তো? এই প্রশ্নটা আমাকে পাগল করে দিচ্ছিল। পুরো রাত এমনি তাকিয়ে তাকিয়েই আমি কাটিয়ে দিলাম। তার পরের দিন সকালবেলা জামাইবাবু অফিস যাবার সময় বলে গেল, রূপা, আমি বিকেলবেলা তাড়াতাড়ি চলে আসব আর তোমাকে শপিংয়ের জন্য বাজার করতে নিয়ে যাব, তুমি বিকেলবেলা রেডি থেকো। এটা বলতে বলতে হঠাৎ এসে আমার কাছে চলে আসলো আর আমার গালে হাত দিল আর তারপর অফিসে চলে গেল। দিদি পিছনেই দাঁড়িয়েছিল। দিদি বলল যে কৈলাস তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার অনেক খেয়াল রাখে, তুমিও চেষ্টা করো ওর খেয়াল রাখার। কেননা আমি কৈলাসের খেয়াল রাখতে আজকাল খুব একটা পারি না, ও ভীষণ ক্লান্ত হয়ে যায়। দিদির এই কথা শুনে বললাম যে তুমি চিন্তা করো না, আমি কৈলাসদার যথেষ্ট খেয়াল রাখব। বিকেলবেলা আমি সেজে গুজে তৈরি হয়ে গেলাম। তারপর কৈলাসদা আমাকে শপিং করতে নিয়ে গেল। সে দিদির থেকে বেশি তো আমার জন্য শপিং করল। আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু আমি কি করে জানব যে আমার এই খুশি বেশ কিছু দিনের জন্য মাত্র, কয়েকদিনের জন্য মাত্র। সেই রাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে ঘরে এলাম আর খাবার খেয়েই চলে গেলাম বিছানায় আর শুয়েই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমার গরম লাগতেই চোখ খুলে গেল ঘুম থেকে, যেন এমন মনে হলো যে কেউ আমার বিছানায় রয়েছে। ঘরের মধ্যে এত অন্ধকার ছিল যে আমি কিছু দেখতে পেলাম না। আর হঠাৎ করে যেন কেউ একজন আমার কাছে আসা শুরু করল। আমার দম বন্ধ হতে থাকলো। আমি চেঁচাতেও পারিনি, কিন্তু যখন বুঝলাম যে আমার সাথে কিছু বাজে হতে চলেছে, আমি আমার সব শক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম তাকে। সে আন্দাজ করতে পারেনি যে আমি তাকে এত জোরে ধাক্কা দেব। সে একদমই পিছনে সরে গেল আর পালিয়ে গেল আমার ঘর থেকে। আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার অনেক বেশি ছিল। আমি দেওয়াল ধরে ধরে দিদির ঘরে গেলাম। আমি গিয়ে দিদিকে যখন ডাকলাম, দিদি আমাকে বলতে লাগলো, রূপা, তুমি চিন্তা করো না, কৈলাস লাইট ঠিক করতে গেছে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, কৈলাস তাড়াতাড়ি ঠিক করে দেবে। নিজের মোবাইল ফোনে টর্চ জ্বালালো। আমার কাছে তো মোবাইলও ছিল না। আমি দিদির কাছে বসে কাঁদতে লাগলাম। একটু পরে লাইট চলে এলো। দিদি বলতে লাগলো, তুমিও পাগল আছো? একটুখানি অন্ধকার দেখে ভয় পেয়ে গেলে? তাহলে আমার কি খেয়াল রাখবে তুমি? দিদির কথা শুনে আমি বললাম, ব্যাপারটা সেরকম নয়, আমার ঘরে কেউ একজন ছিল। আমার কথা শুনে দিদি জোরে